বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আমি ফরিদা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, হামিদপুর আলিনা কলেজ, বিষয় যুক্তিবিদ্যা। আজকে তোমাদের পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। এর আগে তোমাদের পড়িয়েছিলাম যুক্তিবিদ্যার প্রায়োগিক দিকের বেশ কিছু বিষয়, যেমন যুক্তিবিদ্যার সাথে অনেক বিজ্ঞানের সম্পর্ক আছে। তার মধ্যে আজকের বিষয়টা হচ্ছে যুক্তিবিদ্যার সাথে গণিতের কি সম্পর্ক এবং যুক্তিবিদ্যার সাথে কম্পিউটারের কি সম্পর্ক। এর আগের দিন তোমাদের যে সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার কি ধরনের সম্পর্ক আছে এবং যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্বের কি সম্পর্ক আছে। আর আজকের বিষয়টা হচ্ছে যুক্তিবিদ্যার সাথে গণিতের কি ধরনের সম্পর্ক আর যুক্তিবিদ্যার সাথে কম্পিউটারের কি সম্পর্ক। যাই হোক, আগে গণিত যুক্তিবিদ্যা সম্পর্কে তোমাদের তো আগে অনেকবারই আলোচনা করেছি। আজকে এখন গণিত সম্পর্কে একটু আলোচনা করব। সেটা হচ্ছে গণিত বিষয়টা। দেখো, গণিতের ইংরেজি শব্দ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স কথাটা কোথা থেকে আসছে? যা গ্রিক শব্দ ম্যাথেইন, যা গ্রিক শব্দ কি ম্যাথেইন অথবা ম্যাথেমেটা থেকে এসেছে। গ্রিক শব্দ ম্যাথেইন অথবা ম্যাথেমেটা থেকে এসেছে। এই ম্যাথেইন শব্দের অর্থ হলো যে সব জিনিস শিক্ষা করা। ম্যাথিক শব্দের অর্থ কি? যে সব জিনিস শিক্ষা করা এবং আয়ত্ত করা। অক্সফোর্ড ডিকশনারিতে আবার কি বলা হয়েছে? অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ স্পেস, নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি। অর্থাৎ গণিত হলো স্থান, সংখ্যা ও পরিমাণ সম্পর্কীয় বিজ্ঞান। তাহলে অক্সফোর্ড ডিকশনারিতে কি বলা হয়েছে? যে ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ স্পেস, নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি। স্পেস, নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি অর্থাৎ ম্যাথমেটিক্স বা গণিত কি সম্পর্ক বিজ্ঞান। ম্যাথমেটিক্স বা গণিত হচ্ছে স্থান, সংখ্যা এবং পরিমাণ সম্পর্কীয় বিজ্ঞান। ম্যাথমেটিক্স হচ্ছে স্থান, সংখ্যা এবং পরিমাণ সম্পর্কীয় বিজ্ঞান। এবার আমি তোমাদের গণিতের উৎপত্তিটা কোথা থেকে আসলো সেটা একটু আলোচনা করব। গণিতের উৎপত্তি নিয়ে শাস্ত্রবিদদের মধ্যে বেশ মত পার্থক্য আছে। কেউ কেউ বলেন প্রাচীন মিশরে গণিতের উৎপত্তি। কোন কোন শাস্ত্রবিদ বলেন প্রাচীন মিশরে গণিতের উৎপত্তি। আবার কেউ কেউ বলেন গণিতের উৎপত্তি ব্যাবিলনে। আবার কোন কোন শাস্ত্রবিদ বলেন গণিতের আসল সূতিকাগার হচ্ছে ভারত। কোন কোন শাস্ত্রবিদ কি বলেন? যে গণিতের আসল সূতিকাগার যেটা সূতিকাগার, এটা কোন কার কথা বলা হয়েছে? কোন দেশের কথা? ভারত। যাই হোক, এই যে গণিত, এই বিষয়টা বিভিন্ন রকম দার্শনিক, যুক্তিবিদ এবং শাস্ত্রবিদদের মধ্যে এক একজন এক এক ধরনের মতামত ব্যক্ত করেছেন। আচ্ছা, এবার গণিত বিষয়টা কিভাবে আসলো দেখো। যে
বিশৃঙ্খল ও অসমাধানযুক্ত সমস্যাকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা। বিশৃঙ্খল এবং গণিতটা কি? বিশৃঙ্খল এবং অসমাধানযোগ্য বিষয়কে, যে বিষয়টা আমাদের কাছে কি ছিল? বিশৃঙ্খল ছিল, অসমাধানযুক্ত ছিল, আমাদের কাছে জটিল ছিল, সেই বিষয়কে আমরা কি করলাম? সেই সমস্যাটাকে আমরা সহজে সমাধান করতে পারলাম গণিতের মাধ্যমে। গণিতের মাধ্যমে আমরা সুশৃঙ্খলভাবে সেটা উপস্থাপন করা সম্ভব হলো। কোনো কিছুর সমস্যা সমাধান সহজেই করা যায় গণিতের মাধ্যমে। তাহলে কি হচ্ছে এখানে? গণিতের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো কোনো একটা জটিল বিষয়কে সূত্র এবং নিয়মের সাহায্যে যে সুশৃঙ্খলভাবে কোনো কিছুর সমাধান উপস্থাপন করা, এটাই হচ্ছে মূলত গণিত। 1700 শতক পর্যন্ত গণিত বলতে কি বোঝানো হতো? 1700 শতক পর্যন্ত গণিত বলতে বোঝানো হতো পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। কিন্তু 1700 শতকে আইজ্যাক নিউটন কি আবিষ্কার করেন? 1700 শতকে আইজ্যাক নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেন। তারপর 1800 শতকে কি হয়? 1800 শতকে অগাস্ট লুই কশি কি করেন? গাণিতিক বিশ্লেষণ পদ্ধতি উদ্ভাবন করেন। অগাস্ট লুই কশি কি করেন? গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির কি করেন? আবিষ্কার করেন। গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির আবিষ্কার করেন। সেই আবিষ্কারের ফলে গণিত একটা কি হয়? একক শাস্ত্র হিসাবে এর পরিচিতি ছড়িয়ে পড়ে। তার মানে গণিতের যে ব্যাপক পরিচিতি এবং একক শাস্ত্র হিসাবে যে প্রতিষ্ঠা পায়, সেটা কার হাত ধরে? সেটা হচ্ছে অগাস্ট লুই কশির হাত ধরে গণিত বিষয়টা প্রতিষ্ঠিত হয়। এবার যুক্তিবিদ্যা আর গণিতের সাথে বেশ কিছু বিষয়ে মিল দেখা যায়। যুক্তিবিদ্যা ও গণিতে এমন কিছু বিষয় আছে, যেমন যুক্তিবিদ্যায় আমরা তোমাদেরকে যতটুকু ধারণা দিয়েছি, আমরা বলেছি যুক্তিবিদ্যায় কিছু নিয়ম প্রয়োগ করতে হয়, কিছু সূত্র প্রয়োগ করতে হয়, এবং সেই নিয়ম এবং সূত্র প্রয়োগের ফলে আমরা কোনো কিছু সমস্যার সমাধান করি, কোনো অজানা বিষয়কে আমরা জানার চেষ্টা করি, আমরা অজানা বিষয়কে, ভুল বিষয়কে আমরা সত্য বলে প্রমাণ করি। ঠিক সেরকমই গণিতেও কিন্তু যুক্তিবিদ্যার সাথে অনেক বিষয়ে মিল আছে। গণিতে কি করা হয়? গণিতেও কিন্তু সেই ধরনের কিছু নিয়ম এবং সূত্র আছে। যেমন আমরা গণিতে বিভিন্ন সংখ্যা ব্যবহার করি, 1 2 3 4 5। আচ্ছা, তারপরে আরো কিছু নিয়ম বা সূত্র প্রয়োগ করি, যেমন ধরো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এইসব সূত্র এবং নিয়ম প্রয়োগ করে কোনো বিষয়ের সমাধান করার চেষ্টা করি আমরা গণিতের মাধ্যমে। তাহলে গণিতের সাথে যুক্তিবিদ্যার এই সব বিষয়ে মিল বা সম্পর্ক আছে। গণিতে অনেক বিষয়কে সংক্ষেপ এবং সহজে আমরা ভাষার পরিবর্তে প্রতীক চিহ্ন ব্যবহার করি। অনেক সময় আমরা এক্স, ওয়াই, জেড এবং পি, কিউ, আর এগুলো দিয়ে আমরা গণিতের কোনো সমস্যার সমাধান করি। ঠিক তেমনই যুক্তিবিদ্যায়ও দেখবা যে আরো যখন তোমাদের অন্যান্য অধ্যায়গুলো যখন আরো পড়াবো, যুক্তিবিদ্যা সম্পর্কে আরো যখন বিস্তারিত কিছু জানতে পারবে, তখন দেখা যাবে যে যুক্তিবিদ্যারও কিছু নিয়ম এবং সূত্র আছে, যা আমরা ভাষার পরিবর্তে প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন যুক্তিবিদ্যায় ধরো একটা বিষয় আমরা ভাষার পরিবর্তে যদি প্রতীক চিহ্নের মাধ্যমে কোনো বিষয় উপস্থাপন করি, তাহলে কি হবে? যেমন ধরো, যদি তুমি ভালো করে পড়াশোনা করো তবে তুমি ভালো ফলাফল করবে।
তাহলে এটা একটা, এখানে একটা শর্ত আছে কি, তুমি ভালো ফলাফল করবে কখন, যদি ভালো করে পড়াশোনা করো। তারপরে দেখা যাচ্ছে অন্য, এটা প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্যে কি আসছে, তুমি ভালো করে পড়াশোনা করছো, তারপরে শেষে কি আসবে, সিদ্ধান্তে সুতরাং তুমি ভালো ফলাফল করবে। তাহলে এটাকে যদি আমরা এই চিহ্ন ব্যবহার করি, যে এই চিহ্ন ব্যবহার করি যে পি নাল কিউ, তার মানে যদি তুমি ভালো করে পড়াশোনা করো, এর স্থলে পি চিহ্ন, যদি তুমি ভালো করে পড়াশোনা করো এর স্থলে পি ব্যবহার করলাম, আর তাহলে তুমি ভালো ফলাফল করবে এর স্থলে যদি আমরা কিউ চিহ্ন ব্যবহার করলাম, আর যে মাঝখানে যে শব্দগুলো আছে যদি তবে, সে তার জন্য আমরা এই নাল চিহ্নটা ব্যবহার করলাম। এই যে দেখো এই নাল চিহ্ন এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ভালো ফলাফল করবে। তাহলে এখানে এই নাল চিহ্নটা, এই চিহ্নকে বলে নাল চিহ্ন। এটার অর্থ হচ্ছে যদি আর তবে। তাহলে দেখো আমরা, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আমরা কি বলবো, দেখো যে তুমি ভালো করে পড়াশোনা করছো, সেই স্থলে আমরা কি লিখব, সেই স্থলে আমরা লিখব পি। আর তুমি যেহেতু ভালো করে পড়াশোনা করছো, সেহেতু তুমি ভালো ফলাফল করবে, সেই স্থলে আমরা কিউ চিহ্ন ব্যবহার করলাম। এই দেখো সিদ্ধান্তে সুতরাং কিউ চিহ্ন ব্যবহার করা হলো। তার মানে আমরা এটা ভাষার ব্যবহারের পরিবর্তে প্রতীক চিহ্নের মাধ্যমে যে আমরা বিষয়টা ব্যক্ত করলাম, যে বিষয়টা প্রকাশ করলাম, সেটা আমাদের কাছে কি হলো, অনেক সহজ একটা বিষয় হলো, যেটা আমরা ভাষার ব্যবহার করতে গেলে আমাদের অনেক সময় ব্যয় হতো, অনেক পরিশ্রম করতে হতো। তাহলে আমরা সেই পরিশ্রম করা লাগলো না, সময় কম লাগলো, তাই সেই জন্য আমরা প্রতীক চিহ্নের মাধ্যমে খুব সহজে পি কিউ এবং প্রতীক চিহ্নের মাধ্যমে আমরা একটা বিষয়কে উপস্থাপন করলাম। ঠিক সেরকমই গণিতেও কিন্তু একটা বিষয় আছে, যেমন এই দেখো এখানে এটা হচ্ছে মনে করো দৈর্ঘ্য, একটা বস্তুর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, এটা গণিতের বিষয়। সেই ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, এটা প্রস্থ, হ্যাঁ, তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে আমরা সহজেই কি পাবো, ক্ষেত্রফল পাবো। তার মানে সেই বস্তুটার যে ক্ষেত্রফল কত সেটা আমরা বুঝতে পারবো কিসের মাধ্যমে, এটা আমরা গণিতের সূত্র প্রয়োগ করার মাধ্যমে বুঝতে পারবো। তাহলে আমরা যুক্তিবিদ্যায় যেরকম কিছু সূত্র প্রয়োগ করে সহজে জটিল বিষয়কে সংক্ষেপে প্রকাশ করতে পারি, ঠিক তেমনি গণিতেও আমরা অনেক জটিল বিষয় আমরা কোনো সূত্র বা নিয়মের মাধ্যমে অনেক সংক্ষেপে সুন্দরভাবে আমরা বিষয়টা জানতে পারি। সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা সহজেই এটা গণিতের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। সেরকম আরো অনেক বিষয় আছে, যেমন ধরো এই চিহ্নগুলো, এটাকে বলে ডট, ডিওটি ডট। তারপরে আরো চিহ্ন আছে, যেমন ধরো ভেল, অথবা, কিংবা, হয়, না হয়, এগুলো। আর ডট, এটার অর্থ কি, ও এবং আর,
তাহলে আমরা ডট চিহ্ন দিয়ে যুক্তিবিদ্যা কি প্রকাশ করতে পারি? এটা তোমাদের পরবর্তী অধ্যায়গুলোতে আরো বিস্তারিতভাবে আলোচনা করবে। এটা জাস্ট আমি সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি এটা এই বিষয়টা বোঝানোর জন্য। যাই হোক, এখানে ডট চিহ্ন দ্বারা আমরা কি প্রকাশ করতে পারি? ও এবং আর। লোকটি হয় সৎ এবং বুদ্ধিমান। তখন যে এবং শব্দটা ব্যবহার হচ্ছে এটাকে কি বলা হয়? সংযোগী যুক্তিবাক্য। তাহলে এই চিহ্নটা আমরা দেব। তাহলে আমরা পি কিউ দিলে, যদি পি ডট কিউ দিই তাহলে আমরা বুঝতে পারবো লোকটি হয় সৎ এবং বুদ্ধিমান। এটা আমরা প্রকাশ করব। তারপরে দেখো ভেল। ভেল হচ্ছে, ভেলের সংকেত হচ্ছে ভি। এটা আমরা কি দিয়ে প্রকাশ করব? অথবা, কিংবা, হয়, না হয়। লোকটি হয় বোকা অথবা নির্ভুল। সেটাকে যদি আমরা পি কিউ চিহ্ন দিয়ে ব্যবহার করি তাহলে কি হবে? পি ভেল কিউ। লোকটি হয় বোকা অথবা নির্ভুল। আরো যুক্তিবিদ্যা আরো কিছু চিহ্ন আছে, যেমন ধরো এই চিহ্নটা। এই চিহ্নটাকে কি বলা হয়? যদি, তবে, যদি, তবে বা তাহলে। যেমন আগে বললাম তোমাদের একটা উদাহরণে যে যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ভালো ফলাফল করবে। তাহলে সেখানে আমরা যদি পি, এটাকে বলে নাল কিউ, যদি তুমি ভালো ফলাফল ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ভালো ফলাফল করবে। তাহলে এই চিহ্নটাকে বলে ইমপ্লাইজ। ইমপ্লাইজের সংকেত হচ্ছে নাল, এটাকে নাল প্রতীক বলা হয়। তাহলে আমরা কি কি বুঝলাম? যে ডট, ভেল, নাল, এই চিহ্নগুলো আমরা ব্যবহার করতে করি। আরো কিছু বিষয় আছে, তোমাদেরকে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা হবে অন্য অধ্যায়গুলোতে। আজকে সংক্ষেপে এটুকু আলোচনা করলাম। আচ্ছা, তাহলে যুক্তিবিদ্যার সাথে গণিতের বেশ কিছু বিষয়ে মিল আছে। উভয়ের উদ্দেশ্য একই, যে সত্যকে উদ্ঘাটন করা, কোন জটিল বিষয়কে সহজ করা। যুক্তিবিদ্যা এবং গণিত একে অপরের পরিপূরক। তাহলে যুক্তিবিদ্যা বিষয়টা আসলে মুখস্থ করার কোনো বিষয় না। যুক্তিবিদ্যা বিষয়টা যেমন বোঝার বিষয়, গণিত বিষয়টাও বোঝার বিষয়। শুধু সূত্র এবং নিয়ম কানুনগুলো আমাদের জানা থাকলেই আমরা সহজে এগুলো বুঝতে পারবো। যুক্তিবিদ্যা এবং গণিতের আবার কিছু মিল আছে, আবার কিছু অমিলও আছে, পার্থক্য আছে। সেই মিলগুলো বললাম, অমিলগুলো কি কি? যুক্তিবিদ্যা অনুমান করার পদ্ধতি আর গণিত গণনা করার পদ্ধতি। গণিতের সাথে যে তাহলে অমিল বা পার্থক্য সেটা কি কি? যুক্তিবিদ্যা হচ্ছে অনুমান এবং চিন্তা করার পদ্ধতি, আর গণিত হচ্ছে গণনা করার পদ্ধতি। যুক্তিবিদ্যা কিন্তু আদর্শগত বিজ্ঞান। যুক্তিবিদ্যা কি? আদর্শগত বিজ্ঞান। আর গণিতে কিন্তু কোনো আদর্শ নেই। তাহলে গণিতের পদ্ধতি কি? গণনা নির্ভর। সংখ্যা বা প্রতীক এটা যুক্তিবিদ্যার বিষয়। গণিতেও কিছু প্রতীক ব্যবহার করা হয়, কিন্তু গণিতে শুধুমাত্র প্রতীক নিয়ে আলোচনা করা হয়, কিন্তু যুক্তিবিদ্যায় শুধুমাত্র
গণিতের মধ্যে সীমাবদ্ধ না। যুক্তিবিজ্ঞান হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। তাহলে কিছু কিছু বিষয়ে, যেমন অনেক বিষয়ে যুক্তিবিদ্যা গণিতের মিল আছে, কিছু কিছু বিষয়ে আবার পার্থক্য আছে। যাই হোক, এটা গেল যুক্তিবিদ্যা ও গণিত। এবার তোমাদের একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান। এর আগেই বলেছিলাম যুক্তিবিদ্যা কাকে বলে, তোমরা তো অনেকবার অনেকভাবে ব্যাখ্যা করেছি, আরো কিছু বলবো। যেমন যুক্তিবিদ্যা কি কি করে, সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ ইত্যাদি বিশ্লেষণ করে। যুক্তিবিদ্যা কি করে, সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ ইত্যাদি বিশ্লেষণ করে তার প্রমাণ করার চেষ্টা করে। এই যে এই বিষয়গুলো কিন্তু যুক্তিবিদ্যার অন্তর্ভুক্ত। তোমাদের যখন আরো অন্য অন্য অধ্যায় পড়াবো, তখন এই বিষয়গুলো যুক্তিবিদ্যার ভিতরে থাকবে, সেগুলো তোমাদের পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, এবার কম্পিউটার বিজ্ঞানটা। কম্পিউটার একটি গণনার মাধ্যমে তাত্ত্বিক একটা ভিত্তি। কম্পিউটারটা কি? কম্পিউটার হচ্ছে একটি গণনার মাধ্যমে তাত্ত্বিক ভিত্তি ও বাস্তবে বিভিন্ন বিষয়ের নির্দেশ দান করে। কম্পিউটার বিষয়টা কি? একটি গণনার মাধ্যমে একটা তত্ত্বগত ভিত্তি এবং বাস্তবে বিভিন্ন বিষয়ের নির্দেশনা দান করে। আমরা কি করি? সফটওয়্যার ব্যবহার করে গবেষণা করার মাধ্যমে তথ্য প্রকাশ করি। আমরা কম্পিউটারের মাধ্যমে কি করি? সফটওয়্যার ব্যবহার করি, তারপরে বিভিন্ন রকম তথ্য প্রকাশ করি। এই কম্পিউটার অনেক জটিল বিষয় সহজ করে দেয়। আজকে পৃথিবী কোথায় কত উন্নত, যে আমরা বিশ্বে বা পৃথিবীতে কোথায় কি ঘটনা ঘটছে, কোথায় কি আবিষ্কার হচ্ছে, কোথায় কি বিপদ হচ্ছে, আমরা সবকিছু অনেক অনেক শর্ট টাইমে, অনেক কম সময়ের মধ্যে আমরা এই বিভিন্ন রকম নেটওয়ার্কের মাধ্যমে আমরা সহজেই জানতে পারছি এবং আমরা ঘরে বসে বিভিন্ন তথ্য আবিষ্কার করতে পারছি। আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে অনেক তথ্য উদ্ঘাটন করতে পারি। সেটা যে কোনো তথ্যই হোক না কেন, সেটা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, তারপর হচ্ছে আরো অনেক বিষয়, পড়াশোনার ব্যাপারেও দেখো তোমরা কত সহজ হয়ে গেছে এখন, যে তোমরা এই লেখাপড়ার বিষয়টা দেখো, তোমাদের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে কে? এই মোবাইল এবং কম্পিউটার। এই মোবাইলের মাধ্যমে দেখো আমরা এমনভাবে লিঙ্ক দিয়েছি আমাদের কলেজের সাথে, তারপরে তোমরা সেই কলেজের সাথে তোমাদেরকে লিঙ্ক করে নিয়েছো, তোমাদের সেই লিঙ্কের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে পাচ্ছ। তাহলে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমাদের যে যোগাযোগটা হচ্ছে, এই যোগাযোগটা কে করিয়ে দিচ্ছে? এই স্মার্টফোন, এই মোবাইল এবং ইন্টারনেট। তাহলে এই ইন্টারনেট, মোবাইল, স্মার্টফোন এগুলো যে আমাদের অনেক জটিল বিষয়, অনেক ধরনের অজানা তথ্য আমরা এই মাধ্যমে আমরা উদ্ঘাটন করতে পারি। তাহলে কম্পিউটার বিষয়টার জন্য আমরা অনেক কঠিন কঠিন বিষয় আমরা কি করতে পারি? সেগুলো সংরক্ষণ করতে পারি, সেগুলো আমরা মেমোরিতে রেখে দিতে পারি। হ্যাঁ, সেগুলো অনেক অনেক পুরানো বিষয়, আমরা সেটা খুঁজে বের করে আনতে পারি। তাহলে এখন বলি যে কম্পিউটার কিভাবে আসলো, কম্পিউটারের জনক কি? কম্পিউটার বিজ্ঞানের জনক হলেন ইংরেজি বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক ইংরেজ বিজ্ঞানীকে চার্লস ব্যাবেজ। তিনি কি করেন? 1837 সালে একটি ক্যালকুলেটর প্রস্তাব করেন। প্রথমে
চার্লস ব্যাবেজ কি করেন 1837 সালে একটা ক্যালকুলেটর প্রস্তাব করেন এবং বলেন কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে মৌলিক তত্ত্ব। এর মৌলিক তত্ত্বটা কি? এর মৌলিক তত্ত্ব হচ্ছে অ্যালগরিদম তত্ত্ব ও গাণিতিক যুক্তিবিদ্যা। এর মূল বিষয়টা কি? কম্পিউটারের মূল বিষয় হচ্ছে অ্যালগরিদম তত্ত্ব ও গাণিতিক যুক্তিবিদ্যা। আর অ্যালগরিদম তত্ত্বটা হচ্ছে এখানে কি দেখো যে এই অ্যালগরিদম তত্ত্বটা আসলে কি? অ্যালগরিদম তত্ত্বটা হচ্ছে এমনই একটা বিষয় যা কোনো বিষয়ের সমাধান ধারাবাহিকভাবে বর্ণনা এবং লিখিত থাকে। কোনো বিষয়ের সমস্যার সমাধান ধারাবাহিকভাবে বর্ণনা এবং লিখিত থাকে। তবে কম্পিউটারের কতগুলো মৌলিক বিষয় আছে। সেই মৌলিক বিষয়গুলো কি কি দেখো যে বিচ্ছিন্ন গণিত, তার মানে এই গণিতটা হচ্ছে কি আলাদা আলাদা যে গণিত সেটা কম্পিউটারের মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে আছে কি অ্যালগরিদম ও উপাত্ত সংগঠন। তাহলে যে কোনো তথ্য এবং উপাত্ত আমরা কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। এরপরে আছে কি প্রোগ্রামিং ভাষা। কোন প্রোগ্রাম রচনা করার জন্য যে ভাষা ব্যবহার করা হয়। এ দেখো প্রোগ্রামিং ভাষাটা কি? যে কোনো একটা প্রোগ্রাম রচনা করার জন্য যে ভাষাটা ব্যবহার করা হয়। এরপরে কি আছে দেখো যে অপারেটিং সিস্টেম। কম্পিউটার কি করে? অনেক তথ্য এবং তত্ত্ব এগুলো নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এগুলো হচ্ছে কম্পিউটারের হচ্ছে অপারেটিং সিস্টেম। এরপরে দেখো কম্পিউটার নেটওয়ার্কটা কি? দেখো নেটওয়ার্ক মানে আমরা কি বলবো বিভিন্ন ভাবে যে যোগাযোগের মাধ্যম, এটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তার মানে আমরা এই যে বাংলাদেশে বসে আমরা বাড়ি বসে আমরা যার নিজের বাসায় বসে যে আমরা অনলাইন ক্লাস দেখতে পাচ্ছি, তারপরে অনেক দেশ বিদেশের তথ্য জানতে পাচ্ছি, দেশ বিদেশের বিভিন্ন খবর জানতে পাচ্ছি, অনেক ধরনের যে বিভিন্ন বিষয়ের তথ্যগুলো আমরা জানতে পাচ্ছি এই নেটওয়ার্কের কারণে। তাহলে কম্পিউটার নেটওয়ার্কটা এমনই একটা শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে আমরা এমন কিছু নেই যে আমরা জানতে পারি না। এরপরে আছে সফটওয়্যার প্রকৌশল। সফটওয়্যার প্রকৌশলটা যেমন ধরো যে ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলো, সেই বিষয়গুলো খুঁটিনাটি যে ভিতরে সূক্ষ্ম যে বিষয়, সেই বিষয়গুলো আমরা কম্পিউটারে আমরা সার্চ দিলে আমরা সেই তথ্যগুলো সব কিন্তু কম্পিউটারের মাধ্যমে জানতে পারবো। এগুলোই হচ্ছে প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল। এরপরে আছে কি যে প্রতিষ্ঠানের যে তথ্য বিজ্ঞান, তার মানে বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা চাকরির প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, চিকিৎসা প্রতিষ্ঠান হতে পারে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আছে, যে নিয়ম কানুনগুলো আছে, সেগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে সেটা আমরা খুঁজে বের করতে পারি, জানতে পারি। তারপরে আছে দেখো কি যে ডাটাবেজ ও তথ্য আনয়ন।
তার মানে ডাটাবেস এবং তথ্য আনয়ন মানে যে কোনো বিষয়ের যে নিয়ম কানুন এবং যে কোনো অজানা বিষয়টা যে আমরা মেমোরিতে আমাদের নিজেদের মেমোরিতে রাখতে পারছি না, কিন্তু আমরা সেটা কম্পিউটারের মেমোরিতে সংরক্ষণ করতে পারবো। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি? কম্পিউটারের কিন্তু নিজস্ব কোনো বুদ্ধি নেই, তাহলে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে প্রয়োগ করা হয়? কম্পিউটারে আমরা, অর্থাৎ আমরা মানুষ কম্পিউটারকে নিয়ন্ত্রণ করি, তাহলে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কম্পিউটারের ভিতরে যেসব বিষয়গুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং সেটা আমরা বাস্তবে বা সেটা আমরা ব্যবহার করি, বাস্তবে আমরা সেটা প্রকাশ করি। হ্যাঁ, এরপরেরটা কি? এরপরে দেখো যে কম্পিউটার গ্রাফিক্সটা কি। কম্পিউটার গ্রাফিক্সটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স, এটা হচ্ছে বিভিন্ন ছবি যে ছবি আঁকার কাজ করা হয়। কম্পিউটার গ্রাফিক্সে কি করা হয়? বিভিন্ন ধরনের ছবি আঁকার কাজ করা হয়, বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়। কেউ কেউ বাড়ির ডিজাইন করে, যেমন বিভিন্ন প্রকৌশলরা কি করে বাড়ির ডিজাইন তৈরি করে, এইগুলো কিন্তু সব কিন্তু কম্পিউটারের মাধ্যমে সম্ভব হয়। তাহলে এগুলোকে বলে কি? হচ্ছে গ্রাফিক্স। এগুলোকে কি বলে? হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স। আচ্ছা, এরপরটা কি? রোবট বিজ্ঞান। তাহলে কম্পিউটারের মধ্যে যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি বলছি। রোবট বিজ্ঞান। রোবট বিজ্ঞানটা কি? দেখো, রোবট বিজ্ঞান এমনই একটা বিজ্ঞান যে বিজ্ঞানের মাধ্যমে আমরা আমাদের মানুষের পক্ষে যে কাজগুলো করা সম্ভব না, জটিল, সেই জটিল বিষয়কে আমরা রোবটের মাধ্যমে আমরা সহজে সেই বিষয়কে আমরা সমাধান করতে পারি। মানুষ সেই রোবটকে নিয়ন্ত্রণ করে। অনেক অজানা তথ্য, অজানা বিষয় এমন কিছু আছে যেটা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু একটা রোবট এমনই একটা যন্ত্র যে যন্ত্র সেই কম্পিউটারের ভিতরে যে জটিল বিষয়, তত্ত্ব সেইগুলোকে কি করে? খুঁজে বের করার চেষ্টা করে, কোনো বিষয়ের সমস্যার সমাধান করার চেষ্টা করে, সেটা সত্যতা উদ্ঘাটন করার চেষ্টা করে। সেজন্য যুক্তিবিদ্যা আর এই কম্পিউটারের মধ্যে অনেক বিষয়ের কিন্তু মিল আছে। যুক্তিবিদ্যায় যেমন প্রতীক ব্যবহার করে অনেক সহজে অনেক সমাধান করা সম্ভব, কম্পিউটারেও কিন্তু সেরকম প্রতীকের মাধ্যমে কি করা হয়? অনেক সমস্যার সমাধান করা হয়। কিন্তু যুক্তিবিদ্যা আর কম্পিউটারের মধ্যে আবার কিছু পার্থক্য আছে। যুক্তিবিদ্যা এবং কম্পিউটারের মধ্যে কিছু পার্থক্য আছে। যুক্তিবিদ্যাটা কি? বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান যুক্তিবিদ্যা। আর কম্পিউটার কি? গণনাকারী যন্ত্রের বিজ্ঞান। আর যুক্তিবিদ্যাটা কি? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কিন্তু কম্পিউটার কি? বিষয়নিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যার উৎপত্তি কোথা থেকে বলো তো? যুক্তিবিদ্যার উৎপত্তি গ্রিক শব্দ থেকে। আর কম্পিউটারের উৎপত্তি কোথা থেকে? ল্যাটিন শব্দ থেকে। যুক্তিবিদ্যা কি করে? সত্য, মিথ্যা, বৈধতা, অবৈধতা ইত্যাদির উপর নির্ভর করে। কিন্তু কম্পিউটার কি করে? গাণিতিক, সংখ্যা, তথ্য উপাত্তের প্রয়োগ পদ্ধতি এগুলো শিক্ষা করে। আচ্ছা, এরপরে আর কি কি আছে যুক্তিবিদ্যার মধ্যে? বাক্য, শব্দ, পদ, বিধেয়, মৌলিক নিয়মের উপর নির্ভর করে। আর কম্পিউটার এইদিকে আবার কম্পিউটারের পরিসর কিন্তু আবার অনেক ব্যাপক। যুক্তিবিদ্যাটা তাত্ত্বিক আর কম্পিউটার তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয়। যুক্তিবিদ্যার ক্ষেত্রে কি হয়? বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না। যুক্তিবিদ্যার ক্ষেত্রে কি? কোনো কারেন্টের, বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না। কিন্তু কম্পিউটারে কিসের প্রয়োজন হয়? কম্পিউটারে কিন্তু বিদ্যুতের প্রয়োজন হয়। বিদ্যুৎ ছাড়া কি আমরা কম্পিউটার চালাতে পারি? বিদ্যুৎ ছাড়া কি আমরা ইন্টারনেট চালাতে পারি, নাকি আমরা মোবাইল চালাতে পারি?
তাহলে কিছু কিছু বিষয়ে কম্পিউটার এবং যুক্তিবিদ্যার সাথে পার্থক্য আছে, আবার অনেক বিষয়ে মিলও আছে। যাই হোক, আজকে তোমাদের কি আলোচনা করা হলো যে যুক্তিবিদ্যা এবং অনেক বিষয়ের সাথে, অনেক বিজ্ঞানের সাথে যে মিল আছে, তার মধ্যে আগে তোমাদের আলোচনা করেছি যে যুক্তিবিদ্যার সাথে কিসের সম্পর্ক আলোচনা করেছিলাম, যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার আলোচনা করেছিলাম, তারপরে যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্বের আলোচনা। আর আজকে তোমাদের কি আলোচনা করলাম, যুক্তিবিদ্যার সাথে হচ্ছে কম্পিউটারের আলোচনা করলাম, আর যুক্তিবিদ্যার সাথে গণিতের আলোচনা করলাম। যাই হোক, আমার আজকের এই ক্লাসটা কিন্তু গত বৃহস্পতিবারে নেওয়ার কথা ছিল। আমি একটু অসুস্থতা জনিত কারণে, অসুস্থ থাকার কারণে আমি বৃহস্পতিবারের ক্লাসটা আজকে নিয়ে নিয়েছি। যাই হোক, তোমরা ক্লাসগুলো সঠিকভাবে দেখবে এবং এটা সেভ করে রাখবে। সেভ করে রাখলে তোমরা যে কোনো সময় তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবে। আর ক্লাস না দেখলে কিন্তু তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে না। সেজন্য তোমাদের আবারও বলছি যে তোমরা সঠিকভাবে ক্লাসগুলো করো, সঠিকভাবে ক্লাসগুলো দেখো। আমি নোটিশ দিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা নোটিশ পেয়েছো। যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।